স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH হই হই করে গোটা দেশ জুড়ে হই হই করে এসআইআর চলছে। 12টি রাজ্যে হই হই করে এসআইআর চলছে। একমাত্র বাদ সাধছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকাতে পারবেন না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই হম্বিতম্বি করুন না কেন, ওয়াক অফ আইন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তলায় তলায় নবান্নকে অলরেডি বলে দিয়েছে যে ওয়াক অফ আইন সংক্রান্ত যে ওয়েবসাইট তৈরি হয়েছে, ওয়াক অফ সম্পত্তি তার নিবন্ধকরণ, নথিভুক্তিকরণ, সেটা জেলায় জেলায় চালু করে দিতে। অর্থাৎ বোকা বানালো তৃণমূল কংগ্রেস বাংলার সংখ্যালঘু ভাই বোনেদেরকে। যেভাবে বোকা বানানোর চেষ্টা হয়েছিল বাংলার নমশূদ্র, হিন্দু, উদ্বাস্তু ভাই বোনেদেরকে সিএ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আসলে বোকা বানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আসলে লোক খেপাচ্ছেন। এই এসআইআর এর ফর্ম নিয়েও লোক খেপানোর চেষ্টা করছিলেন। আমি আজকে খুব সিম্পল কয়েকটা জিনিস আপনাদের সচেতনতামূলক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বলতে চাই। ভালো করে দেখুন, এই যে এসআইআর ফর্মটা, আপনারা অনেকে কিন্তু ঠিকভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারছেন না, এবং তৃণমূল কংগ্রেসের কিছু এজেন্টও এতে অনেক ধরনের মিসকমিউনিকেশন ক্রিয়েট করছে। প্রথমে তো বলে রাখি, আপনার যদি এই ফর্মটা এটা যদি ভিজে যায়, হারিয়ে যায়, আপনি যদি ভুল ফর্ম ফিল আপ করেন, আপনার কাছে প্রিন্ট আউট বা জেরক্স যদি থাকে, তাহলে সেখানে আপনারা ফিল আপ করতে পারেন। কারণ কি, আপনি লক্ষ্য করে দেখবেন যে ফর্মটা আপনাকে দিয়ে যাচ্ছে, যে এসআইআর এর এনুমারেশন ফর্মটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই প্রিন্ট আউটটাই যদি নিয়ে ফেলেন, ফিল আপ করার পরে এনুমারেশন ফর্ম, সরকারিভাবে এনুমারেশন ফর্ম হবে তখনই যখন এখানে একটা স্ট্যাম্প দেওয়া হবে, বিএলএ সই করে একটা স্ট্যাম্প মেরে দেবেন। তখন ওই স্ট্যাম্পটা, ওই নীল কালারের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা মারা হয়ে গেলে সেটা হবে এনুমারেশন ফর্ম সরকারিভাবে। অনেকেই ভুলভাল লেখালেখি করে ফেলছেন, কোনো অসুবিধা নেই, কোনো টেনশনের কোনো কারণ নেই। আমার বাড়িতেই ভুল এনুমারেশন ফর্ম, আমি নামটা দেখলাম যে আমার পরিবারের একজন, সে নামটা ভুল লিখে দিয়েছে। সাদা ইঙ্ক দিয়েও করা যায়, বা এনুমারেশন ফর্ম বিএলওকে বললেই এটা হয়ে যাবে। আবারও আমি একবার আপনাদেরকে ওই রিভিশন করার মতন ঝালিয়ে নিতে চাই যে এনুমারেশন ফর্মটা কি করে ফিল আপ করবেন। অনেকেরই প্রবলেম হচ্ছে, আমি দেখছি। ভালো করে দেখুন, এই ভোটারের নাম, কিউআর কোড ইত্যাদি দিয়ে এখানে আপনার ছবিটা থাকে, এটা আপনার কাছে চলে আসবে। এখানে আপনি নিজের একটা ছবি দেবেন। 2002-তে যদি আপনার ভোটার তালিকায় নাম থাকে, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি এখানে আপনার নিজের, ভালো করে দেখুন এই অংশটায়, এটাই আপনার নিজের ডিটেল আপনি ফিল আপ করবেন। ডেট অফ বার্থ, নিজের জন্ম তারিখ, নিজের আধার নম্বর, মোবাইল নম্বরটা মাস্ট দেবেন, কারণ মোবাইল নম্বরে মেসেজ আসবে। আপনার বাবার নাম, আপনার বাবার ভোটার আইডি কার্ড নম্বর যদি না থাকে, লেখাও আছে ইফ অ্যাভেলেবেল, না থাকলে অসুবিধা নেই। মায়ের নাম, মায়ের ভোটার আইডি কার্ড নম্বর যদি অ্যাভেলেবেল না থাকে অসুবিধা নেই। বউ বা বর, অর্থাৎ স্ত্রী বা স্বামী, তার নাম এবং ভোটার আইডি কার্ড যদি অ্যাভেলেবেল থাকে দেখতে পারেন, না হলেও অসুবিধা নেই। দিলে প্রত্যেকটা লিঙ্কেজে সহজ হবে। এই পার্টটাই যে আমি হলুদ আর সবুজ করে রেখেছি, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। 2002-এর লিস্টে যাদের নাম আছে, অর্থাৎ আপনার যদি 2002-এর লিস্টের নাম থাকে, তখন আপনি এই পার্টটা ফিল আপ করবেন, এই পার্টটা ফিল আপ করবেন না। এই পার্টটা হলো 2002-তে যাদের লিস্টে নাম আছে, আর এই পার্টটা হলো আমার মতন যাদের 2002-এর লিস্টে যাদের নাম নেই, কিন্তু পরিবারের কারণ না কারণ নাম আছে। 2002-তে আপনার যদি নাম থাকে, আবার আপনি লিখবেন এখানে নিজের নাম, নিজের ভোটার আইডি কার্ড নম্বর সেই সময়কার, বাবা মায়ের নাম, সম্পর্ক লিখবেন বাবা মায়ের সাথে, মানে আপনি যদি বাবার নাম দেন তাহলে লিখবেন বাবা, মায়ের নাম নিলে মা, জেলার নাম সেই সময়, আপনি যদি 2002-তে কাঁচরাপাড়ায় থাকেন তাহলে উত্তর 24 পরগনা, হুগলি,
মুর্শিদাবাদ, মালদা, যে জেলাতেই আপনি থাকেন না কেন সেখানকার নাম দেবেন, রাজ্যের নাম দেবেন। আপনার যদি বিহারে 2002-তে থাকে নাম, বিহারের নাম দেবেন। পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ দেবেন। নেপাল, ভুটান বা অন্যান্য দেশ যেগুলো রয়েছে সেই দেশের যারা মানুষজন তারা অনেকেই পরবর্তীকালে এখানে চলে এসেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আইনটা বলবৎ হবে না, যেভাবে বাংলাদেশিদের ক্ষেত্রে হচ্ছে না। এবার ডান দিকের যে অংশটা, 2002-তে আপনার লিস্টের নাম নেই, তখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে নাম দেবেন আপনার বাবার নাম, যার নাম আছে তার নাম দিতে হবে, বাবার বা মায়ের নাম দেবেন, বা ঠাকুরদা বা ঠাকুরমার নাম, বাবার এপিক কার্ড নাম্বার, বাবার নাম মানে ঠাকুরদার নাম, সম্পর্ক লিখে দেবেন, জেলার নাম দেবেন, রাজ্যের নাম, বিধানসভা ইত্যাদি ইত্যাদি দিয়ে এসি নাম্বার, পার্ট নাম্বার, এগুলো কিন্তু বিএলও বা বিএলএ ফিল আপ করে দেবে। এই জায়গাটা নিজে সই করবেন, যদি আপনি বাড়িতে না থাকেন আপনার আত্মীয় কেউ একজন সই করে পাশে লিখে দেবে তার পরিচয়টা, এবং বিএলও স্ট্যাম্প দিয়ে দেবে। অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া, যেটা আপনাদের ভাইরাল করা উচিত। এবং টেনশন লেনে কা নাহি, টেনশন দেনে কা ভি নেই। যাদের টেনশন হওয়ার তাদের টেনশন অলরেডি শুরু হয়ে গেছে। ওয়াকফ আইন নিয়ে যেভাবে মুখ পুড়ল তৃণমূল কংগ্রেসের, এবং ওয়াকফ আইন নিয়ে যে মিথ্যাচারটা তৃণমূল কংগ্রেস করছিল যেটা ধরা পড়ে গেছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন করে এখন দেখবেন আবার এই ড্রাফট ইলেকটোরাল রোল সেটা প্রকাশ পাওয়ার আগে মিথ্যাচার শুরু করবেন। কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। প্রথম ব্রেকিং নিউজ যেটা দিয়ে গোটা ভারতের সবচেয়ে বড় বাংলা ভাষায় রাত 8টার শো শুরু করব, সেটা গোটা দেশের গণতন্ত্রের উদযাপন নিয়ে। 12টা রাজ্যে উৎসবের মেজাজে এসআইআর চলছে। বাদ সাধছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে। 38 কোটি, প্রায় 74% ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে গোটা দেশে। ভারতের 38 কোটি ভোটারের ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে। সারা ভারতের 99.43% মানুষ তারা এনুমারেশন ফর্ম পেয়েছেন। আপনারা জানেন 12টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে এই এসআইআর প্রক্রিয়া চলছে। আরও 7 দিন বাকি আছে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম ফেরত নেওয়ার, তার মাঝে হয়তো সংখ্যাটা আরও দ্বিগুণ হয়ে যাবে। সারা দেশে কোথাও কিন্তু এই প্রবলেমটা আপনারা দেখবেন না, একমাত্র পশ্চিমবঙ্গে এই প্রবলেম চলছে। ওয়াকফের সময়ও হরগোবিন্দ দাস, চন্দন দাস হয়তো মারা যেত না যদি না এই লোক খ্যাপানোর রাজনীতি তৃণমূল কংগ্রেস করত। দুঃখের বিষয় হলো সারা দেশে 12টি জায়গাতে, 12টি রাজ্যে এই এসআইআর চলছে, কিন্তু সমস্ত জায়গাতে না ডেটা এন্ট্রি অপারেটর আছে। কোনো বিএলও শরীর খারাপ হয়ে গেলে তার ব্যাকআপ বিএলও দেওয়া হয়েছে, বিএলওরা যাতে মোটিভেটেড থাকে। আরে বিএলওরা তো নিজের বাড়ির কাজ করছে না, দেশের কাজ করছে। তাদেরকে সবচেয়ে বেশি মোটিভেটেড রাখা, তাদের পিঠ চাপড়ে দেওয়ার কাজটা তো মুখ্যমন্ত্রী তাদের ভয় দেখিয়ে যাচ্ছেন রাজ্যে। অন্যান্য রাজ্যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা পিঠ চাপড়াচ্ছেন, তাদেরকে জড়িয়ে ধরে বলছেন সাবাস বেটা, তোমরা দেশের জন্য কাজ করছো। আর আমাদের এ রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী কি না করছেন। আরেকটা ব্রেকিং আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ব্রেকিং সুখকর নয়, তৃণমূল কংগ্রেসের জন্য সুখকর নয়। আবার মিথ্যাচারের পর্দা ফাঁস হচ্ছে। বাংলায় এখনো পর্যন্ত 99.83% এসআইআর এর কাজ সম্পূর্ণ ডিজিটাইজ হয়েছে। 87% প্রায় এনুমারেশন ফর্ম। 12টি রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে বাংলা, লক্ষদ্বীপ এবং গোয়ার পরেই বাংলার স্থান। 12টি রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে বাংলা। এখনো পর্যন্ত 99.83% ফর্ম বিলি হয়েছে। ভাবুন, ডিজিটাইজ হয়েছে 87.191% ফর্ম। কে বলছে যে বাংলায় নাকি কাজ এগোচ্ছে না? কে বলছে? আমি জানতে চাই, আমি জবাব চাই। কারা বলছে যে বাংলায় নাকি বিএলওরা কাজ করতে পারছে না, বাংলায় বিএলওদের কাজ করতে প্রবলেম হচ্ছে? তাহলে এই যে ডিজিটাইজ করার যে প্রক্রিয়াটা, রাত জেগে জেগে যে কাজটা বিএলওরা করছে, যেটা ডেটা এন্ট্রি অপারেটরদের করার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিএলওদের ডেটা এন্ট্রি অপারেটর দেননি। তারপরেও আমি স্যালিউট জানাতে চাই সেই সমস্ত বিএলওদেরকে, আমি স্যালিউট জানাতে চাই সেই সমস্ত শিক্ষকদেরকে, সেই সমস্ত সরকারি আধিকারিকদের যারা বিএলও হিসেবে কাজ করছেন। স্যালিউট আপনাদেরকে।
আপনারা 99% ফর্ম ইতিমধ্যে বিলি করেছেন, ডিজিটাইজ করেছেন, বাকি কাজও আপনারা করবেন, শুধু আপনাদের মোটিভেটেড রাখতে হবে। কারণ আপনাদের সত্যি এটা থ্যাঙ্কস জানানোর কোনো জায়গা নেই, এটা থ্যাঙ্কলেস জব। আপনাদের হাততালি দেওয়ার মতন একটা জায়গা তৈরি করতে হবে, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় না দিলেও আমরা সবাই স্যালিউট করব। যেভাবে কোভিডের সময় করোনাকালে আমরা ডাক্তারদেরকে কোভিড ওয়ারিয়ার হিসেবে স্যালিউট করেছিলাম, আমরা একটা সংকটকালে রয়েছি। অনুপ্রবেশকারীরা করোনা ভাইরাসের থেকেও বিপজ্জনক, রোহিঙ্গারা করোনা ভাইরাসের থেকেও বিপজ্জনক। আপনারা এই ভাইরাস দূরীকরণে সবচেয়ে বড় SIR ওয়ারিয়ার হিসেবে কাজ করছেন, স্যালিউট আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকটা ব্রেকিং নিউজ আমি দিতে চাই, 3 নম্বর ব্রেকিং নিউজ। সে ব্রেকিং নিউজটা তৃণমূল কংগ্রেস যতই মিথ্যাচার করুক না কেন, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। সত্য আগেও সত্য থাকবে, এখনো সত্য আছে, পরেও সত্য থাকবে, সেটা মিথ্যে হয়ে যাবে না। ধ্রুব সত্য কখনো মিথ্যে হয় না। এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সে ব্রেকিং নিউজ আপনাদের স্ক্রিনে ডিটেল আপনাদেরকে দিচ্ছি। বাংলায় এখনো পর্যন্ত চিহ্নিত প্রায় 28 লক্ষ ভুয়ো নাম। বাংলায় এখন অবধি মৃত ভোটারের সংখ্যা 15,50,000-এর থেকে একটু বেশি। এই সংখ্যাটা বারবার চেঞ্জ হচ্ছে, তাই আমি এক্স্যাক্ট ফিগার বলছি না। নিখোঁজ 2,61,000 ভোটার, সেটা বাড়তে পারে। স্থায়ীভাবে স্থানান্তরিত 2,88,000 ভোটার। ভুয়ো ভোটারের সংখ্যা 50,000-এর আশেপাশে এখন অবধি ধরা পড়েছে। আপনারা জানেন বাংলাদেশিদের মধ্যেও অনেকে গ্রেপ্তার হয়ে গেছে। চিহ্নিত হয়েছে 28 লক্ষ নাম। খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং। আমি যারা রয়েছেন এখানে, 4 জন রয়েছেন, তাদের কাছে যাব, তাদের কাছে নির্দিষ্টভাবে একটা প্রশ্ন নিয়ে যাব। তৃণমূল কংগ্রেস কি তাদেরকে বোকা বানালো? আমি বাংলার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় CA থেকে শুরু করেছে, NRC থেকে শুরু করেছেন, ওয়াকফ এবং এখন SIR। আসলে সবচেয়ে বেশি বোকা বানানো হলো বাংলার মানুষকে। কি তার জবাব চায় বাংলা? কাদের কাছে আমি যাব? শামসুর আলী মল্লিক, ISF এর ওয়ার্কিং প্রেসিডেন্ট, তিনি আমাদের সঙ্গে থাকবেন। কাশেম আলী, রাজনৈতিক কর্মী, আমাদের সঙ্গে থাকবেন। মতিউর রহমান ভাই, রাষ্ট্রবাদী, আমাদের সাথে থাকবেন। প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। আমি বাকিদের কাছে যাওয়ার আগে আমার দর্শককে বলে দিতে চাই যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জেনে রাখুন। কারণ দেখুন, এই ওয়াকফ নিয়ে যখন এই সামনে চলে এসেছে না, ওয়াকফের ব্যাপারটা কি, ওয়াকফ যে আইন নিয়ে এই যে গোটা বাংলা জ্বালানো হলো, গোটা বাংলায় অশান্তি তৈরি করা হলো, বলা হলো যে আমি থাকতে ওয়াকফ লাগু করতে দেব না, আমি থাকতে ওয়াকফ আইন হবে না। কল্যাণ ব্যানার্জি হাত কেটে ফেললেন, ঝগড়া করলেন, পার্লামেন্ট উত্তাল করলেন, এই সমস্ত কিছু হলো। তো তলায় তলায় নবান্ন থেকে চিঠি চলে গেছে, সেই ব্রেকিং সকাল থেকে দেখছেন। তলায় তলায় নবান্ন থেকে চিঠি চলে গেছে, জেলায় জেলায় কাজ শুরু হয়ে গেছে। উম্মিদ অ্যাপ, এই ওয়েবসাইট, সেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। জেলায় জেলায় কি কি কাজ হচ্ছে ওয়াকফ নিয়ে সেটা তো বলবো, কিন্তু মজার কথা যেটা, আসল খবর, মানে খবরের অ্যাঙ্গেলটা কি, নিউজ পয়েন্টটা কি দাদা? নিউজ পয়েন্টটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোকা বানিয়েছিলেন। বাইরে বিশাল বিরোধিতা ইত্যাদি, কিন্তু ভেতরে ভেতরে সব রেডি করা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন হম্বিতম্বি করে লাভ নেই। ভারত রাষ্ট্র অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক বলিষ্ঠ। ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য যদি নিজেকে আলাদা একটা দেশ মনে করে, তারা যদি মনে করে যে আমরা ভারতের আইন মানব না, আমরা আলাদা সংবিধান তৈরি করব, আমরা আলাদা আর্মি তৈরি করব, এরকম একটা যদি মনোবৃত্তি কারোর আসে, তাহলে তো সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রাষ্ট্রপতি শাসন জারি করার মানে কি। আমি সেই দিকে আসবো, কিন্তু 3টে জিনিস আমাকে আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা প্লিজ এই খবরগুলো না আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছান। যারা এই মুহূর্তে, দাদা ভাইরা যারা এই মুহূর্তে চায়ের দোকানে বসে জবাব চায় বাংলা দেখছেন, আপনি প্লিজ দায়িত্ব নিন, এক একজন করে 5 জনকে বোঝাবো, তাহলেই হয়ে যাবে। কোনো টেনশনের কোনো কারণ নেই। প্রথম 3 মাস আগে থেকে ময়ূখ রঞ্জন ঘোষ বলছে, আজও বলছে, নো টেনশন। SIR খুব সহজ, খুব সাধারণ পদ্ধতি। নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন মানে হচ্ছে আপনি গাড়িটা, আপনার যে গাড়ি বা বাইক বা স্কুটি যাই থাকুক না কেন, আপনি নর্মালি জল ঢেলে একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেন, ওটা হচ্ছে ক্লিনিং। ওটা নর্মাল ইলেকটোরাল রিভিশন।
আর সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে, গ্যারেজে নিয়ে গিয়ে ঝাঁ চকচকে সাবান টাবান দিয়ে, জেল টেল দিয়ে চকচক চকচক করে আপনার বাইকটা পরিষ্কার করেন, ওটাকে বলে ডিপ ক্লিনিং। আপনার বাইকের ময়লা আপনি দেখতে পারেন না, আর আপনার দেশের ময়লা আপনি কি করে দেখবেন দাদা? ডিপ ক্লিনিং হচ্ছে। নেতা আসবে, নেতা যাবে। কাল বিজেপির সরকার পড়ে গেল। এই যে ইলেকটোরাল রোলটা তৈরি হচ্ছে, নির্ভুল ইলেকটোরাল রোলটা, এটা থেকে যাবে। কাল রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেও থেকে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলেও থেকে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে চলে গেলেও থেকে যাবে। সুতরাং এই যে মাঝে মধ্যে হম্বিতম্বি করা হচ্ছে না, যে বিজেপি 10 পাবে, 11 পাবে, 15 পাবে, বিজেপি একটা সিট পেলেও বাংলাতে এসআইআর হবেই, আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিট পেলেও এসআইআর হবেই। ব্রেকিং নিউজ, খুব গুরুত্বপূর্ণ 3টে ব্রেকিং নিউজ নিয়ে আমি ওয়াকফের এই আইন, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানালেন, সেদিকে যাব, কিন্তু এটা আপনাদের জন্য। খসড়া তালিকায় নাম না থাকলেও, ভালো করে জেনে নিন, নাম না থাকলেও চিন্তা নেই, বৈধ ভোটারদের, জেনুইন ভোটার যারা রয়েছেন তারা 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সময় পাবেন নথি জমা দেওয়ার। উপযুক্ত নথি দিয়ে তালিকায় নাম তুলতে পারবেন বৈধ ভোটাররা। খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং, আবার বলে দিচ্ছি, 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত সময় পাবেন। নো টেনশন। তৃণমূল কংগ্রেস বা কিছু রাজনৈতিক দল লোক খেপানোর জন্য বলবে যে দেখো তোমাদের ড্রাফট রোলে নাম নেই, তোমাদের এবার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। হিন্দুদের বলবে, মুসলিমদের বলবে, বৌদ্ধদের বলবে, শিখদের বলবে, জৈনদের বলবে, সবাইকে বলবে। এই ভয়ের রাজনীতি থেকে আপনারা মুক্ত হন, কোনো টেনশন নেই। 9 ডিসেম্বর 2025 থেকে 31শে ডিসেম্বর 2026 সময় পাবেন, সময় পাবেন, সময় পাবেন, টেনশন নেই। অনেকে ভুল করছেন, ভুল করলেও সংশোধনের সুযোগ আছে। বিএলও যদি আপনাদের সাথে কোঅপারেট না করে, কোনো বিএলও, আমি জানি না এরকম হবে কিনা, আমার ধারণা হবে না, কোনো বিএলও যদি এই ফর্ম ছিঁড়েও দেয়, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। এর মাথায়, বিএলওর মাথায় ইআরও আছে, ইআরওর মাথায় ডিইও, ডিইও মানে কি, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, যারা জেলা শাসক হয়। আর আপনাদের টেনশনের কোনো কারণ নেই, মানে টেনশনের সামান্যতম কারণ নেই। ধরে নিন, এটা আমাকে আজকে না খুব ভ্যালিড একটা প্রশ্ন করেছে, মারাত্মক ভ্যালিড একটা প্রশ্ন আমাকে আমার এক দাদা প্রশ্ন করলো এই অফিসের নিচেই, আমাকে প্রশ্ন করছে, ময়ূকদা একটা টেনশন আমার মাথায়, মানে কিছু লোক না এখন জাস্ট বসে আছে, এটা খুব মজার জিনিস, বসে আছে আর বিভিন্ন অ্যাঙ্গেল ভাবছে, এসআইআরে এইটা হলে কি হবে, এসআইআরে ওইটা কি, মানে তার সাথে কিন্তু হয়নি। কিন্তু আমার মনে হলো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নের উত্তরটা রয়েছে একটার এরকম ফর্মে, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8। ওটা নিয়ে ওটা আলাদা শো করবো। কিন্তু এবার যে ব্রেকিংটা, ধরে নিন আপনি ময়ূক রঞ্জন ঘোষ জীবিত, কিন্তু কোনো একটা কারচুপি করাতে ময়ূক রঞ্জন ঘোষের নামটাই ইলেকটোরাল রোলে নেই, তখন কি করবেন? ভোটার তালিকায় জীবিতকে মৃত দেখালেও বাদ পড়বে না নাম। আবারও বলছি, কোনো জীবিত মানুষ তাকে মৃত দেখালেও নাম বাদ পড়বে না, তবে নিশ্চিত থাকতে বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, এটাও ইলেকশন কমিশন বলে দিয়েছে। সম্ভাবনা নেই, কিন্তু 1%-এ যদি সম্ভাবনা থাকে, 1%-ও যদি সম্ভাবনা থাকে, তাহলে যাচাই করে নাম আবার তোলা যাবে। মানে যদি আপনার নামটা, আপনি ধরুন জীবিত, আসলে জীবিত, কিন্তু কোনোভাবে ডি ভোটার বা ডেড ভোটার করে দেওয়া হয়েছে, একটা শুধু ফর্ম 6 আর অ্যানেক্স 4। এই ফর্ম 6টা কি আমি একবার দেখাবো। এই ফর্ম 6টা হচ্ছে, ধরুন আপনার নাম নেই, আপনি নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার, এটা কিন্তু সারা বছর এই ফর্মটা পাবেন। এই ফর্ম 6 একদম ইলেকটোরাল রুল 1960 অনুসারে আপনার নাম ইলেকটোরাল রেজিস্টার অফিসকে আপনি চিঠি করবেন, আপনার পদবি, আপনার নামটা, আপনার ছবিটা, আপনার ডিটেল, কোন রাজ্যের, মোবাইল নাম্বার কি, রিলেটিভ যারা আছে তাদের নাম্বার, তাদের নাম, তাদের আধার কার্ড, ডেট অফ বার্থ, তার প্রমাণ, যে কোনো একটা ডকুমেন্ট দেখুন ভালো করে, বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ইন্ডিয়ান পাসপোর্ট বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যে কোনো ধরনের সরকারি নথি, যে কোনো একটা কিছু দিয়ে আপনি আপনার নাম 30 সেকেন্ডের মধ্যে ফিল আপ করতে পারবেন। ওয়াটার টাইট সিচুয়েশন দাদা, কোনো ধরনের কোনো সমস্যার কোনো কারণ নেই। আর ইলেকশন কমিশন যদি বৈধ ভোটারের নাম বাদ দেয় বা তাদের নাগরিকত্ব কেটে, প্রথমত নাগরিকত্ব কারার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই।
যদি ভোটার লিস্ট থেকে বাদও দেয়, সেটা নিয়ে তো সবচেয়ে বেশি বিক্ষোভ, সবচেয়ে বেশি আন্দোলন বাংলায় হবে, সবচেয়ে বেশি খবর আমি করব। দুটো ব্রেকিং নিউজ নির্বাচন কমিশন আজকে স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, সেই ব্রেকিং নিউজটাও নেব। কিন্তু তার আগে আমি আমাদের প্রতিনিধি পিঙ্কির একটি 2 মিনিটের সিকোয়েন্স দেখাতে চাই। তৃণমূল কংগ্রেসের নকল বিএলও কাজে দিল না, নকল বিএলএ কাজে দিল না, ভয়ের রাজনীতি কাজে দিল না, সিএ নিয়ে ভয় পাওয়ানো কাজে দিল না, ওয়াকফ নিয়ে ভয় পাওয়ানো কাজে দিল না, এসআইআরটাও মাঠে মারা গেল। তৃণমূলের যারা প্রোপাগান্ডার দায়িত্বে থাকে, আমার ধারণা তাদের চাকরিটা যাবে। পিঙ্কি যেভাবে এই বিএলও বলে যারা চিৎকার করছিলেন, যারা ইলেকশন কমিশন ঘেরাও করে রাখার মতন একটা পরিস্থিতি তৈরি করেছেন, তাদেরকে শুধু কয়েকটা প্রশ্ন করেছিল। তারপর আসল খেলাটা দেখুন। খেলা হবে বলা হয়, আসল খেলা তো ইলেকশন কমিশনের বাইরে নকল বিএলওরা খেলছিল। দেখুন। আপনি কে? আপনাকে তো পুলিশও চিনতে পারছে না। আপনারা কেন এসেছেন? কি নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি কি বেল? কাকে চা খাওয়াতে যাচ্ছেন? কাকে? পুলিশকে? কতজন বিএলও ছাড়ো? কত বিএলও ছাড়ুন মানে বিএলওর জন্যই তো আপনারা এসেছেন। কতজন বিএলও আছে? আপনি কাকে চা খাওয়াতে জানো? আপনি কাকে চা খাওয়াতে মানুষের কথা জানেন? আপনি বলুন। মানুষ কি বলছে? বিএলও কি মানুষ? মানুষ কি বলছে? আসলে মানুষকে জিজ্ঞেস করি। দাদা, অনুপ্রবেশকারী যদি আপনার থালায় ভাত বসায়, আপনি চাইবেন? কিরকম চাইবো? ওটা চাইবে না। এটা মানুষ নন। আপনি বিজেপি করেন, আপনি সিপিএম করেন, আপনি বিরোধী করেন। এই দেখুন সাধারণ মানুষ, আরো সাধারণ মানুষকে ধরছে। দাদা, অনুপ্রবেশকারীরা যদি রাস্তায় থাকে, আপনি চাইবেন আপনার ভাতের তলায় ভাগ বসায়? না না, একদম না। এসআইআর হবে? হবে হবে। সাধারণ মানুষ, আরো সাধারণ মানুষের কাছে যাব? আপনি বলুন যাব? আপনি বলুন যাব? মানুষ নেই। কতজন বিএলও ভিতরে আছে? কতজন বিএলও ভিতরে আছে? বলে বিএলও মানুষ নেই। আমি জানি না, আপনি বলুন। বিএলও মানুষ নেই। আপনি বলুন না, আমি শুনছি। একটা কথা বলবো? আমি চুপ করলাম। আপনি মানুষের কথা বলবো, এবার মানুষের কথা বলো। মানুষের সঙ্গে কথা বলি না দাদা। উনি মানুষ তো, উনি মানুষ তো, উনি মানুষ তো, উনি মানুষ তো। আপনি এটুকু বলুন না, উনি মানুষ তো। আমি কথা শুনুন। উনি মানুষ। আমার কথা শুনুন। আগে বলেন 4 তারিখ, ডেটটা ইলেকশন কমিশন দিয়ে 4 তারিখ। কারা বলছে বিএলওদের সমস্যা হচ্ছে? আরে বিএলও কে আরো কোনো চাপ দিচ্ছে আরো। আপনি কি করে জানলেন? আপনি কি বিএলও? আপনি কি বিএলওর কাজ করছেন? কাইন্ডলি বলে দিন। আপনাদের প্রচুর কাজের চাপ চলছে, বুঝতে পারছি। তার মধ্যে যদি বলে দেন আমাকে। প্রচুর কাজ চাপ আছে আপনাকে। কোন বুথের একটু কাইন্ডলি বলে দিন। আসবো অবশ্যই। একটু আপনার পরিচয়টা প্লিজ। আমার নাম সনিসি। আচ্ছা, আপনি কোন বুথের বিএলও প্লিজ একটু বলবেন? 34। আপনি বিএলও? 34। আপনি বিএলও? বিএলএ। আপনি বিএলও নয়? আমার তাহলে ভুল হয়ে গেল একটু। আপনি বুথ লেভেল অফিসার নন? আরেকবার জিজ্ঞেস করিনি। আপনি বুথ লেভেল অফিসার নন, আপনি বুথ লেভেল অফিসার। আপনিও নন। আপনি আন্দোলনে যাচ্ছেন? আন্দোলন যে ডিপুটেশন দিতে গিয়েছেন, গতকাল রাতে আন্দোলনে ছিলেন? গিয়েছে না। আচ্ছা, 13 জন গিয়েছিলেন। আচ্ছা, আমি একটু ভুলটা শুধরে নি। আমি আবারও বিএলও খুঁজে পেলাম না। এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা বিএলওর আন্দোলনে এসেছিলাম, কিন্তু আমি খুঁজলাম, কিন্তু উনিও বিএলও নন। প্রবলেমটা হচ্ছে এই সমস্ত কিছু তার পর্দাফাশ হচ্ছে। দুটো জিনিস আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এক, ভালো করে দেখুন, দুটো সিনেমা বা দুটো নদী একসাথে বইছে। একদিকে এসআইআর নিয়ে মিথ্যাচার, সে মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে। তার উপরে মাথায় বাজ পড়ে এলো ওয়াকফ নিয়ে মিথ্যাচার, সেটাও ধরা পড়ে গেল। বাংলার সংখ্যালঘুদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইমেজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। বাংলার সংখ্যালঘু মানুষজন, তাদের মধ্যে থেকে অনেক প্রান্তিক মানুষ রয়েছেন, তাদের খেপিয়ে দেওয়ার চেষ্টা হলো প্রথমে যে বাংলার সংখ্যালঘুদের নাম নাকি বাদ চলে যাবে। কেন ভাই? 2002-তে কি বাংলার সংখ্যালঘুদের নাম ছিল না? 2002-তে যদি নাম থাকে, 2025-এ কেন নাম থাকবে না? আর আমি দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদে এরকম অনেক সংখ্যালঘু ভাই বোনকে আমি চিনি, যারা আমাকে বলেছে মহিউকদা তুমি এসো সিরাজউদ্দৌলার কাগজ দেখাবো। আরে সিরাজউদ্দৌলা কেন, হয়তো আকবরের সময়ের কাগজ হয়তো অনেকের বাড়িতে থাকতে পারে। এই ভারতে আছে যারা ভারত তাকে না পাক বলেনি, যারা এই ভারতে থেকে গেছিল, আমরা অন্য কোথাও যাবো না, আমরা এই দেশেতেই থাকবো বলে যারা লক্ষ্যে পেয়েছিল, কাগজ আমরা দেখাবো না, এই ব্যানার তৈরি করে বিভিন্ন জায়গায় লক্ষ্যে পেয়েছিল, মুর্শিদাবাদের লক্ষ্যে পেয়েছিল,
মুর্শিদাবাদের মানুষ তো আজকে জিজ্ঞেস করছেন এই ওয়াকফটা রাজ্য সরকার যে মেনে নিল, হরগোবিন্দ দাস কেন মারা গেল তাহলে? মুর্শিদাবাদের শান্তিটাকে নষ্ট করলো, আমাদের মনে আঘাতকে দিল। হরগোবিন্দ চন্দন দাসের কি এমন দোষ ছিল? গোটা মুর্শিদাবাদ মালদা থেকে আগুন জ্বালালো, নিজ ভূমে পরবাসী হয়ে রিফিউজি ক্যাম্পে কারা গেল, কেন গেল? ওয়াকফ নিয়ে এখন ব্রেকিং নিউজটা জানেন, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে। তৃণমূল কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা যদি নিজেরাও ভাবে যে রাজ্য সরকার তাদের কথায় চলছে, আদপে নয়, রাজ্য সরকারের আমলারা চলছে ভারত রাষ্ট্রের কথা, এবং তারা জানে যদি ভারতের কোনো আইন পশ্চিমবঙ্গে না মানা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা না থেকে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কারণ কালকে মোহাম্মদ ইউনুস এসে বলে দেবে এই তুমি আমার আইন মানবে, কারণ তুমি তো ভারতের আইন মানো না। ব্রেকিং নিউজ, ওয়াকফ নিয়ে ব্রেকিং নিউজটা নেব এবং তারপর নির্বাচন কমিশন কি কি সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সেগুলো বলবো। কিন্তু এখন ওয়াকফে ঢুকি। ওয়াকফ নিয়ে আমি জানতে চাই কাশেম ভাই, মতিউর ভাই বা শামসুর ভাই তাদের কি বক্তব্য, আর প্রীতমদের কি এখন বক্তব্য। ব্রেকিং নিউজটা ওয়াকফ নিয়ে এই মুহূর্তে। চিঠি যাওয়ার পরেই জেলায় জেলায় ওয়াকফ নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে। জেলা শাসক যারা ডিস্ট্রিক্টের ইলেকটোরাল অফিসার হিসেবে এসআইআর এর কাজ করছেন তারাই এখন কাজ করছেন উমিদ ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট তার আইনের 3B ধারা অনুযায়ী আইন চালুর 6 মাসের মধ্যে দেশের সমস্ত নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি তথা কেন্দ্রীয় ডেটাবেসে নথিভুক্ত করা বাধ্যতামূলক। এই কাজটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনারা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়েও অনেক কিছু বলেছিলেন, আমি জীবিত থাকতে এসআইআর করতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সিএকেও ক্যা চিচি বলেছিলেন। এখন সিএতে সবচেয়ে বেশি লাইনে দেখা যাচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আমরাও হতে দেবো না, আমরা তো এমনিতেই নাগরিক। হয় না এরমভাবে, ভারত রাষ্ট্র বাংলাদেশ নয়। কেন জেলায় জেলায় তৎপরতা বাড়ছে? কারণ এতদিন ধরে ওয়াকফের কাজটা ফেলে রাখা হয়েছিল। এই উমিদ বলে যে ওয়েবসাইটটা হয়েছে, যেটা বেসিক্যালি একটা আইন, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, বিশাল বড় আইন। সেই আইনের 3B ধারা অনুযায়ী আইনটা লাগু হয়েছিল 4 এপ্রিল 2025। সেই আইন চালুর 6 মাসের মধ্যে দেশের সমস্ত নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় ডেটাবেসে নথিভুক্ত করা বাধ্যতামূলক। সেই 6 মাসের সময়সীমা শেষ হচ্ছে 5ই ডিসেম্বর। সবচেয়ে বেশি বিপদে পড়বে তৃণমূল কংগ্রেসের নেতারা, কিছু মানুষজন যারা ওয়াকফ সম্পত্তিগুলো বেআইনিভাবে ধরে রেখে দিয়েছিলেন এতদিন ধরে। আইএসএফের মতন দল, শামসুর ভাইরা যারা টানা বলে গেছেন যে সবচেয়ে বেশি তৃণমূল কুক্ষিগত করে রেখেছে ওয়াকফ সম্পত্তি, বিপদে পড়বেন। আমি তাদের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন এই ওয়াকফ নিয়ে একবার শোনাতে চাই। बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। নওশাদ সিদ্দিকীর একটি বক্তব্য শোনাবো এবং আমি তারপর আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে শামসুর আলী মল্লিক তার কাছে যাব। নওশাদ সিদ্দিকী কি বলছে আজ। আমার তো নওশাদকে শোয়ে ডেকে জিজ্ঞেস করার একটা ইচ্ছা যে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদদেরও বোকা বানালো। শুনুন। মমতা ব্যানার্জি দ্বিচারিতা পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষকে ভাবতে হবে যে কি লেভেলে দ্বিচারিতা করছে। সরাসরি বিজেপির যে ইস্যুগুলোতে সমর্থন না করলেও ঘুরিয়ে সমর্থন করছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগঠিত করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমাদেরকে নামে মিথ্যা মামলা দিয়েছে। এই মমতা ব্যানার্জি 9 এপ্রিল একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিল যে পশ্চিমবাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেবে না।
এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? উনি তাহলে কেন বলেছিলেন যে ওয়াকফ সংশোধনী আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না? মুসলিম সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলা কেন করেছেন? এই মমতা ব্যানার্জি নাকি আপনার ওয়াকফ সম্পত্তি বাঁচাবে কেন্দ্রে নিয়ে আসা আইনের নাকি বিরোধিতা করছে, নামকা অস্তে বিরোধিতা করেছে। শামসুর আলী মল্লিক, আমি নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনছিলাম, আমার মানে হাসি পাচ্ছে যে বিজেপি সবচেয়ে বড় শত্রু, রিপাবলিক বাংলা যা বলে গেছিল সবচেয়ে খারাপ খবর দিয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যি কথা বলতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা রাত জেগে এখন কোথায় কোথায় ওয়াকফ সম্পত্তি আছে সেই লিস্ট বের করছেন দাদা। এরপরেও সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি ভোট দেবেন। বলুন শামসুর ভাই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সংখ্যালঘু মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করে গেছেন। এটা আর নতুন কিছু নয়, শুধু বোকা বানানো না, তেজপাতার মতো ব্যবহার করেছেন। কিন্তু তাও তো সবচেয়ে বেশি ভোট পান সংখ্যালঘুদের। হ্যাঁ, সেটা সংখ্যালঘুদের বোকা বানানোর জন্য, সংখ্যালঘুদের বোকা বানানোর জন্য সংখ্যালঘুদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এইমাত্র যে দেখালেন যে উনি বলেছিলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে লাগু হতে দেবো না। আমরা বারবার মানুষকে বোঝাচ্ছিলাম এবং মানুষ কিন্তু সরতে শুরু করেছে মমতা ব্যানার্জির থেকে। সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির পাশ থেকে সরতে শুরু করেছে, আর সেই জন্য উনি আবার এসআইআর নিয়ে মিথ্যাচার করছিলেন, এসআইআর নিয়ে মুসলমান সমাজকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন। আমরা বারবার বলছিলাম যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অধীনে একটা রাজ্য, এখানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেবো না এই কথা বলে আসলে মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। উনি একদিকে এইসব কথা বলছেন, আবার মুর্শিদাবাদে গিয়ে উনি সেখানে তার এমপিদের সামনে বসিয়ে রেখে, পাশে বসিয়ে রেখে উনি বলছেন ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন চলবে না, ওয়াকফ নিয়ে কোনো প্রতিবাদ চলবে না, ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না। যদি ওয়াকফ নিয়ে গুলোগুলি করেন তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবেন না। মমতা ব্যানার্জি এই কথা বলার পর থেকেই বাংলার সংখ্যালঘু মুসলমানরা তার কাছ থেকে দূরে সরতে শুরু করেছে। সংখ্যালঘু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর কিছু নেতৃত্ব আছে যারা বেনিফিটেড হয়, ওই চুরির বেনিফিট, তারা কাটমানির বেনিফিট, আর তারাই দালালিটা করে, আর সেই দালালি করে মানে সংখ্যালঘুদের ভোট তারা কেনবার চেষ্টা করে, সংখ্যালঘুদের বোকা বানিয়ে ভোট করার চেষ্টা করে। মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছিলেন বলেই আবার মুসলমানদের বোকা বানানোর জন্য উনি বললেন যে এসআইআর হতে দেবো না, এসআইআরে কোনো মুসলমানের নাম বাদ যেতে দেবো না, এই সমস্ত কথাবার্তা উনি বললেন। এখন প্রশ্ন আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে আপনি এই যে ওয়াকফ আইন লাগু হতে দেবো না বললেন, আর মুসলমান সমাজ তারা, মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি একটা ডেজিগনেশনে বসে আছেন, আপনি এই কথা বললেন, আর মুসলমান সমাজের হাতে কিন্তু মাত্র 15 দিনও সময় নেই যার মধ্যে উম্মিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই যে গোটা সমাজ বিপদে পড়ে গেল, এর দায় মুখ্যমন্ত্রী কি নেবেন? এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে না। কেন শুধু মুখ্যমন্ত্রী নেবেন? আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সেই সময়কার একটি বক্তব্য আমি প্রতিবাদ করেছিলাম বলে অনেকে বিব্রত বোধ করেছিলেন। আমি বলেছিলাম এরভাবে বলা যায় নাকি, মুর্শিদাবাদ থেকে মালদা থেকে শুরু করে সমস্ত কিছুর দায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিতে হবে। সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন আপনি একবার একটু শুনুন, আপনারাও মনে করুন, দেখুন কি বলেছিলেন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেদিন যা বলেছিলেন আর আজ শুভেন্দু অধিকারী যেটা পাল্টা বলছেন, এই রাজনীতি কি চলতেই থাকবে আর আমরা বোকা বনতে থাকবো? তৃণমূল কংগ্রেসের কথায় আমরা বোকা বনতে থাকবো? আজকে শুভেন্দু অধিকারী খুব বড় একটা কথা বলেছেন। কি বলেছেন শুনুন।
যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরব, 2000 করে লোক বসাবো 50টা জায়গায়, আর কলকাতাকে নাকি তিনি 15 মিনিটে স্তব্ধ করে দেবেন। ওই একই আর কি। এখন একটু লেকচার দিন, আমরা চাই, শুনতে চাই। আমি প্রীতম দত্ত আর কাশেম আলীর কাছে যাব। কাশেম ভাই, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। এই যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথাগুলো বলেছিলেন না, তারপরে বেঘোরে আমরা দেখলাম, জাস্ট বেঘোরে, মানে হরগোবিন্দ দাস নরেন্দ্র মোদী নয়, নরেন্দ্র মোদী বা অমিত শাহকে আক্রমণ করছে বা তার চেষ্টা করছে, আমরা মানলাম যে তাও মানে কোনো একটা কারণ আছে। হরগোবিন্দ দাস একজন মৃৎশিল্পী, সিপিএম করতো, জাস্ট ওয়াকফের জন্য বেঘরে মারা গেল। তার বিধবা স্ত্রী এবং ছেলের বউ, মানে চন্দন দাসের স্ত্রী এবং তাদের মা সেই সময় যারা জীবিত, মানে বাড়িতে আর কোনো পুরুষ নেই, সে সময় কি বলেছিলেন আমরা কিন্তু ভুলিনি। কাশেম ভাই, আপনিও শুনুন, আমরা দুজনেই প্রায়শ্চিত্ত করি, শুনুন। আপনারা এতদিন ধরে থাকছেন এখানে, স্থায়ী বাসিন্দা, বহুদিন ধরে হয়তো এখানে থাকেন এই গ্রামে, কিসের কোন অপরাধের সাজা গুনতে হলো মা আপনাদের? কি করে বলবো, এলা কে করে গেল না গেল, পাশের সব মুখ চিনা যাবে না তো, মুখে সব ছাকনা লাগা আছে। হ্যাঁ আমাদের হিন্দু হয়ে অপরাধ, আমাদেরকে মুসলমান হয়ে যেতে হবে, শাখা সেদের ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে, এইলা বলছে সব। কাশেম ভাই কিছু মনে করবেন না, কিন্তু এই বাংলায় আসলে সম্প্রীতি সবাই চায়। এই বাংলাটা কাশেম ভাই এবং ময়ূকের হোক, সবাই চায়, কিন্তু সম্প্রীতি আসলে নষ্ট করছে কিছু রাজনৈতিক দল এবং নির্দিষ্টভাবে একটা দল যারা লোক খেপিয়েছিল সেদিন। কেন আমরা বলতে পারবো না তাদের নাম? আজ ওয়াকফ নিয়ে বাংলার এত সংখ্যালঘু মানুষ তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেললো তো তৃণমূল কংগ্রেস। কি বলবেন কাশেম ভাই? ময়ূকদা, বাংলার একটা প্রচলিত লোককথা, শ্রুতি কথা বারবার মনে পড়ে, সেই যদি নখ খসালি তবে কেন লোক হাসালি। মমতা ব্যানার্জি এই ওয়াকফ নিয়ে এবং তার অনুগত দালাল সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে সংখ্যালঘু মুসলমানদের, মাওলানা, ইমাম সাহেব, আরও বিভিন্ন স্তরের মানুষদের, যারা অশিক্ষিত প্রান্তিক মানুষজন আছেন, তাদেরকে তেতিয়ে তিনি যেভাবে তাতিয়ে উত্তপ্ত করে, যেভাবে মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল, নিরীহ দুজন নিষ্পাপ মানুষ তারা খুন হলেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তারা রাজনৈতিক দল সূত্রে সিপিএম করতে পারে, যে সমস্ত সেকুলারের কথা বলতেন, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, যারা টুকরো টুকরো গ্যাংয়ের কথা বলতেন, যারা বলতেন কাশ্মীর মাঙে আজাদি, আফজাল হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায়, যারা বিভিন্ন স্তরে এই সমস্ত কথা বলে, যারা একসময় বলেছিল কাগজ আমরা দেখাবো না, আমরা এদেশের নাগরিক, তাদের কিন্তু মুখ বন্ধ ছিল, তারা কিন্তু প্রতিবাদের স্তরে পৌঁছতে পারেনি। আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে দীর্ঘ 6-7 মাস হয়ে গেল, আজকে পশ্চিমবাংলায় সেই আইনের লাগু হচ্ছে না কেন? হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ওয়াকফ আইনের বিরোধিতা করেছিলেন, আজ সংখ্যালঘু দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিমকে দিয়ে বলতে হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। কেন এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না কেন? যেমনটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন যে এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে, আমার শরীরে রক্ত থাকতে, আর মুসলমানদের সমাবেশে, সিদ্দিকুল্লাহর সমাবেশে গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মুসলমানদের সাথে আছে, এটা মুসলমানদের সম্পত্তি। আর কেন্দ্র সরকারের বক্তব্য কি? যে পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের প্রায় 84,000 ওয়াকফ প্রপার্টি আছে, সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা সরকার স্তরে নথিভুক্ত করুন। গোটা ভারতবর্ষে এরকম ওয়াকফ সম্পত্তি আছে। আজকে পশ্চিমবাংলায় এই 6 মাস আইন পাশ হবার পরেও শুধুমাত্র উমিদ পোর্টালে 17,000 ওয়াকফ সম্পত্তির নাম নথিভুক্ত হয়েছে, আর বাকি সম্পত্তিগুলো নথিভুক্ত হয়নি কেন? আসলে আপনি দেখলে
বুঝতে পারবেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি সিবিআই তদন্ত করব, ওয়াকফ সম্পত্তি সিপিএম জবরদখল করে রেখেছে, আমরা যদি সরকারে আসি আমরা ওয়াকফ সম্পত্তি গরিব অসহায় মুসলমান যাদের পড়াশোনার নেই, ব্যবস্থা নেই, তাদের স্কুল কলেজ হসপিটাল আমরা তৈরি করব ওয়াকফ সম্পত্তির পয়সা দিয়ে। আমরা কি দেখতে পেলাম? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ওয়াকফ সম্পত্তির সিবিআই তদন্ত হলো না, ওয়াকফ সম্পত্তির অর্থ দিয়ে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে। যে হক, যে অধিকার আমরা যারা গরিব প্রান্তিক মুসলমান, যারা দুবেলা দুমুঠো খেতে পাই না, আমাদের কাছে শিক্ষা নেই, আমাদের কাছে হসপিটাল নেই, আমাদের পেটে ভাত নেই, সেই সম্পত্তির টাকা দিয়ে, অর্থ দিয়ে আমাদের সমাজের সঠিক পথ দেখানোর উদ্দেশ্যই ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম ইমাম আর মুয়াজ্জিনদের ভাতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেরুকরণ তৈরি করলো, তোষণ আর তুষ্টিকরণ করে মমতা ব্যানার্জি মুসলমানদের ভোটকে সুরক্ষিত করবার জন্য পশ্চিমবাংলার বুকে সাম্প্রদায়িক যে বাতাবরণ তৈরি করেছে। আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান, এদেশীয় মুসলমান, আমরা হক চাই, আমরা ইমাম মুয়াজ্জিন ভাতা চাই না, আমরা পেটে ভাত চাই, আমাদের কাজ দিন, আমরা রাষ্ট্রবাদী, আমরা এই দেশীয় মুসলমান। আমরা আমি প্রীতম দত্তের কাছে যাব, কিন্তু প্রীতম দত্ত আপনার কাছে যাওয়ার আগে খুব বড় একটা ব্রেকিং নিউজ আসছে। মানে ভাবুন, বাংলায় এখন নির্বাচন কমিশনের পুরো দপ্তরটাই অন্য জায়গায় নিয়ে যেতে হতে পারে, যেভাবে নিরাপত্তা জনিত একটা সমস্যা তৈরি হচ্ছিল এবং ইতিমধ্যে বাড়ি দেখা শুরুও হয়ে গেছে। কলকাতায় সিইও দপ্তর বদলের সিদ্ধান্ত কমিশনের। কলকাতার যে নির্বাচন কমিশনের যে দপ্তর, বিএলও সেজে তৃণমূলীদের নির্বাচন কমিশনে যে বাঁধরামো, তারপর এখন পাকাপাকিভাবে অন্য দপ্তর যথেষ্ট সিকিউর, নিরাপত্তা থাকবে, গেটেড থাকবে, এভাবে দুমদাম করে কেউ বিএলও সেজে বসে পড়বে না এবং দিল্লিতে রিপোর্ট তলব করতে হবে না, প্রশ্ন করতে হবে না। আর দেখুন পুলিশের ভূমিকাও দেখুন, সেদিন পুলিশকে চার্জ দিতেও দেখা যাচ্ছিল। কি বলবেন প্রীতম? মানে পুরোটা মিথ্যের ওপর চলছে না। ওই কাসেম একটা কথা বললো না, সেই বাংলা প্রবাদটা আমি একটু আমার মতো করে বলছি, সেই তো সব মারলি তাহলে কেন লোক মারলি। আসলে দেখুন, সে সিএ থেকে শুরু করে 370 ধারা থেকে শুরু করে ওয়াকফ বোর্ড থেকে শুরু করে সব জায়গায় মমতা ব্যানার্জি বিরোধিতা করার জন্য, শুধু নাটক করার জন্য বিরোধিতা করেন, কিন্তু তার বলি হলো বাঙালিরা। আজকে আপনার মানে শেষ এখন ওনার কফিনের পেরেক হচ্ছে এসআইআর নিয়েও সংবিধান বিরোধী উনি কথাবার্তা বলে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত আজকে ইলেকশন কমিশনার অফিস ঘেরাও করলেন কারা? ওনার সাজানো বিএলওরা। সেটা আপনাদের প্রতিবেদনের আজকে প্রমাণ হয়ে গেছে যে তারা সব ডুপ্লিকেট বিএলও। আজকে ময়ূকদা, আমি তোমার ক্যামেরার মাধ্যমে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, শুধু অফিস বদল করলে হবে না, আপনাদের সিকিউরিটিটা এই মমতার চামচা পুলিশকে দিয়ে হবে না, এর কেন্দ্রীয় বাহিনী দরকার, কেন্দ্রীয় বাহিনী দরকার। আজকে আমাদের প্রেসিডেন্ট আমরা বলেছেন যে গণেশ কুমারকে দিল্লি থাকলে হবে না, এখানে এসে বাস্তব পরিস্থিতি দেখতে হবে। বাস্তব পরিস্থিতি আজকে কাশ্মীরের থেকেও এখানে খারাপ অবস্থা করে দিয়েছেন। ওখানে জঙ্গিরা আছে, এখানে আজকে তৃণমূলীরা একটা জঙ্গিতায় তৈরি হয়ে গেছেন। আজকে আমরা আমাদের কোনো কার্যকর্তা বিহার নির্বাচন জিতেছি বলে লাড্ডু বিতরণ করতে গেলে মেরে পিটিয়ে তাদেরকে হসপিটালে ভর্তি করতে দেওয়া হচ্ছে, আমরা সেখানে দেখতে গেলে আমাদের গাড়ি আক্রমণ করে দেওয়া হচ্ছে। তো সুতরাং এই পরিস্থিতি ভারতবর্ষের কোথাও নেই। আজকে আনডেমোক্রেটিক ওয়েতে একটা সরকার চলছে, সেটাকে আজকে সাহায্য করতে গেলে, সংবিধান মতো কাজ করতে গেলে আজকে এখানে সংবিধান অনুযায়ী কাজ করতে হবে। এবং হবে প্রীতম দত্ত, এই যে পয়লা বৈশাখের দিন, বাঙালির পয়লা বৈশাখ খুব পবিত্র একটা দিন, খুব ভালো একটা দিন। মতিউর ভাইয়ের কাছে যাব, মুর্শিদাবাদে যেভাবে লোক খেপিয়ে এই ওয়াকফ করে, মুর্শিদাবাদের যাদের বাড়ি ভাঙচুর হয়েছিল তাদের সাথে ওয়াকফ আইনের দূর দূরান্ত অব্দি সম্পর্ক নেই, তাদের পরিবারেও কেউ হয়তো এমপি, এমএলএ, পঞ্চায়েতের সদস্য পর্যন্ত নেই, যাদের বাড়ি ভাঙচুর হয়েছিল। এক মা, তার কথাগুলো না এরমভাবে লেগেছিল সেই দিনও। সেই মায়ের যে রিপোর্ট, সেটা দেখতে দেখতে আমাদেরও গলার কাছে দলা পাকিয়ে এসেছিল। কিচ্ছু দোষ ছিল না, তছনছ করে দেওয়া হয়েছিল ওয়াকফের নামে আতঙ্কে। আরেকবার ফিরে দেখি সেই রিপোর্টটা। আজ নববর্ষ, আজ বাঙালির আনন্দের দিন, আজ হালখাতা। কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে
আজ নেই আনন্দ, নেই হালখাতা। অথচ এখানেই হয়তো আজ হালখাতার উৎসব হতো, নববর্ষের আনন্দ হতো, কিন্তু নবান্ন হতো হয়তো, কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। শুক্রবারের ঘটনার পর কার্যত গোটা দোকানে, এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। আজকের দিনে তো কত আনন্দ করতাম, পুজো দিতাম, আজ কত প্রসাদ বিতরণ করতাম, কিছু করতে পারছি না আজ আমরা। আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো, কিছু করতে পারছি না আমরা আজকে। এমন আমাদের বুকে পাথর বেঁধে আছি যে আমরা হয়তো প্রাণে বাঁচবো কিনা। আমি হার্টের মানুষ, আমি হার্ট ফেল করিনি, আতঙ্ক হয়ে আছি। যদি এখানে বিএসএফ ক্যাম্প না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না আমাদের। পয়সা টাকা যা ছিল সব লুটে নিয়েছে, সমস্ত দোকান লুটে নিয়েছে, কিছু নাই আমাদের। কি দিয়ে পুজো দিব ঠাকুরের? এখনো বলছে যতক্ষণ বিএসএফ আছে, যতক্ষণ ফোর্স আছে, ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার হামলা করব, আবার আমরা তখন যাব, যেটুকু প্রাণে বেঁচে আছে এটুকুও শেষ করব। কি করে বাঁচবো বলেন? আমরা বিএসএফ ক্যাম্প চাই। এই যে হাহাকার, বছরের প্রথম দিন, নববর্ষ, হালখাতা, গত বছরের মূর্তি রয়েছে, এবছর সামান্যতম ফলটুকু কেনার বা মূর্তিটুকু কেনার সামর্থ্য নেই, কারণ শুক্রবারের হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। এত বাড়াবাড়ির বোধহয় দরকার ছিল না, যেভাবে তছনছ করে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের গ্রামকে গ্রাম, বিভিন্ন ঘর, এত বাড়াবাড়ির দরকার ছিল না বোধহয়। সেদিনও বলা হয়েছিল সংখ্যালঘু মানুষজনের অধিকার কেড়ে নেওয়া হবে না, আজও কেড়ে নেওয়া হচ্ছে না। আজ তো তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার ওয়াকফের জন্য ঝাঁপিয়ে পড়েছে, ওয়াকফ আইনের জন্য ঝাঁপিয়ে পড়েছে। মতিউর ভাই, গোটা বাংলায় এবার বাংলার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি পরিত্রাণ চায়। প্রত্যেকের ঘরে যাতে খাবারটা পাওয়া যায়, চাকরি হয়, মতিউর ভাই বা ময়ূক তাদের যাতে ছেলেমেয়েরা বড় বড় কোম্পানিতে চাকরি করে, টাটা আসে, টেসলা আসে, শিলিগুড়িতে, ফুলবাড়ি, ডাবগ্রামে যাতে খুব বড় বড় আইটি ফার্ম আসে, এটাই তো স্বপ্ন। পকেটের টাকা থাকবে, মাথা উঁচু করে বাঁচবো, ডাঁটের সাথে যা করে তাই করব, এটাই তো স্বপ্ন ছিল। এই ভয়ে ভয়ে জুজু দেখিয়ে কতদিন বাঁচা যাবে? 100 বার। ময়ূকদা, প্রথমে কথা হচ্ছে এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাস, এই যে মমতার যে জিহাদিরা যেভাবে মাংস কাটা চাপড় দিয়ে তাদের গলায় তুলসী মালা ছিল বলে, তাদের বাড়িতে কালী ঠাকুর ছিল বলে তাদেরকে যেইভাবে মারা হয়েছে, এর মতো দুঃখজনক ঘটনা আর যেন না ঘটে। তার কারণ হচ্ছে এটা আমাদের সনাতনী যে হিন্দু ভাইরা যারা পশ্চিমবাংলায় আছে, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা আছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল নামের যে আবর্জনাটা আছে, একটা মাফিয়া রাজ পশ্চিমবাংলায় কায়েম হয়েছে, এটাকে আমাদেরকে 2026-এ বিসর্জন দিতে হবে। না হলে আগামী দিনে এই হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো আর যে সনাতনীর ভাইদের বাড়িতে হবে না, এটা কিন্তু বলা যাবে না মুদ্রা। দ্বিতীয় হচ্ছে, পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পশ্চিম বাংলা একমাত্র তৃণমূলের নেতারাই একমাত্র আইন শৃঙ্খলা চালাচ্ছে। তৃণমূলের কিছু কিছু নেতা এবং কিছু মাফিয়া আর কিছু পশ্চিম বাংলার কিছু থানা আছে, তারা থানাগুলোকে নিজের পার্টি অফিস করে চালাচ্ছে। মানে আইন শৃঙ্খলা বলে পশ্চিমবাংলায় কিছু নেই। যদি আজকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা থাকতো, তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো সনাতনী ভাইদের প্রাণ যেত না।
এই মমতা ব্যানার্জি আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে আজকে 14.5 বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে। আমরা এখন বুঝে গেছি এই মমতা ব্যানার্জির মিথ্যাচার মুখোশটা আমরা বুঝতে পেরেছি, এই মুখোশটা এর খুলে পড়েছে। তাই আজকে আমরা সনাতনী সংখ্যালঘু ভাইরা যখন আমরা বিজেপির পাশে দাঁড়াচ্ছি, তাতে আমরা এখন হয়ে যাচ্ছি নাকি আমরা ডুপ্লিকেট মুসলমান, আমাদের নাকি বলে ডুপ্লিকেট দাড়ি, আমাদের নাকি বিজেপি পয়সা দিয়ে বসিয়েছে। আসলে যেই ভোট ব্যাংকের রাজনীতি মমতা ব্যানার্জি আজকে 14.5 বছর ধরে করে আসছে, এই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আজকে তারা লেজ গুলে পালাচ্ছে, তারা আজকে টবলা টুবলি বাঁধে পালাচ্ছে। বুঝে গেছে আগামী দিনে আমার আর সরকার পশ্চিম বাংলায় থাকবে না। তাই আজকে এসআর এর নামে, সিএ এর নামে, এনআরসির নামে আমাদেরকে সংখ্যালঘুদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা বুঝে গেছি এই অ্যাকচুয়ালি আমাদের সিএ নিয়ে আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদের আমাদের কোনো ভয় নাই, তাদের কারো নাম বাদ যাবে না। যারা সনাতনী হিন্দু ভাইরা যারা আছে তাদেরও কারো নাম বাদ যাবে না, শুধু নাম বাদ যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে, যারা মৃত্যু ভোটার তাদের নাম বাদ যাবে, যাদের একটা লোকের 2 জায়গায় ভোট আছে তাদের নাম বাদ যাবে। তারা যারা আজকে এই 14.5 বছর ধরে ক্ষমতায় আছে, এই ভোটগুলো দিয়ে তো তৃণমূল ক্ষমতায় আছে। আজকে বুঝতে পেরেছে যে আমাদের গদি আগামী দিনে থাকছে না, তাই আজকে দেখছেন দিল্লিতে চলে গেছে তার কিছু চামচারা এমপি এমএলএরা যে নির্বাচন কমিশনের কাছে ঘেরাও দিতে, যে কিভাবে এই এসআরটাকে বন্ধ করা যায়। আমরা এসআরকে নির্বাচন কমিশনারকে ওয়েলকাম জানাচ্ছি। এটা আরো 5 বছর আগে হওয়া উচিত ছিল, কিন্তু একটু লেটে হলো। ভারতের সংবিধান আছে, সংবিধান অনুসারে হয়, সেটাকে আমরা মান্যতা দিই, সেটাকে আমরা স্যালুট করি। এবং যেটা নিয়ম অনুসারে হচ্ছে, নির্বাচন কমিশনার সঠিকভাবে কাজ করছে, তাতে কোনো আমাদের ভারতীয় মুসলমান রাষ্ট্রবাদীদের কোনো প্রবলেম নাই। আমি আপনার চ্যানেলের মারফতে নির্মোদ্দা বলতে চাই যে কোনো হিন্দু ভাইয়ের নাম বাদ যাবে না, কোনো মুসলিম ভারতীয় নাম বাদ যাবে না। এটা মমতা ব্যানার্জি একটা মিথ্যাচার করছে, এই মিথ্যাচারকে আপনারা কখনো মেনে নেবেন না। শেষ 30 সেকেন্ড একদম আমি শামসুল ভাইকে বুদ্ধি দিই, আপনারা এটা নিয়ে কেন প্রচার করছেন না শামসুল ভাই, যে এটা কোনো ভারতীয় মুসলমানের নাম তো বাদ যাবে না? এই লোক খেপানোর রাজনীতিটা করে আরেকটা মুর্শিদাবাদ মালদা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন বারবার? আমি এ ব্যাপারে আপনাকে বলবো, আমার মনে হয় আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েওছেন ওয়াকাফ এই আপনার এসআইআর নিয়ে আমরাই সবচেয়ে বেশি প্রচার করেছি সংখ্যালঘু মুসলমানদের মধ্যে। এসআইআর নিয়ে আমার পার্টির চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, উনি সবচেয়ে বেশি প্রচার করেছেন যে এসআইআর নিয়ে সংখ্যালঘু মুসলমানদের ভুল বোঝানো হচ্ছে। এসআইআর নিয়ে এদেশের সংখ্যালঘু মুসলমানদের কোনো ভয় নেই, আমরা কন্টিনিউয়াস প্রচার করেছি। সুতরাং এখনও আপনি যেটা বলছেন যে প্রচার করছেন না কেন, আমরা কিন্তু প্রচার করছি এবং গোটা বাংলাতে আমাদের ক্যাম্প হয়েছে আমাদের পার্টির পক্ষ থেকে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে, প্রত্যেকটা জায়গাতে ক্যাম্প হয়েছে মানুষকে এসআইআর জন্য। একদম সময় শেষ আমার আর সময় নেই, কিন্তু আমি একটাই কথা আপনাদের বলবো, কারোর ভয় নেই, ভারতীয় মুসলমানদের ভয় নেই। কেন ভয় থাকবে? ভারতীয় মুসলমানদের কি কাগজপত্র নেই? তাদের বাপ ঠাকুরদা কি এই ভারতবর্ষে ছিল না? তাদের বাপ ঠাকুরদা তো বলেছিল আমরা পাকিস্তানে যাব না, এটাই আমাদের পবিত্র দেশ, এটাই আমাদের দেশ। এখানেই প্রতি প্রজন্মের দফন হয়েছে। হিন্দু এবং মুসলিমরা এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে। বেরোবে শুধু রোহিঙ্গারা, বেরোবে শুধু মোহাম্মদ ইউনুসের ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, থাকবে না। লক্ষ্মীর ভাণ্ডার কেন ওরা পাবে? আমাদের ছেলেমেয়েগুলো পাক না, কাসেম ভাই পাক, নারায়ণ বাদা কাসেম ভাই পাক, ময়ূক পাক, আমাদের ভারতীয় মায়েরা বোনেরা সে যে ধর্মেরই হোক, ভাতা পাক, চাকরি পাক, সব পাক, রোহিঙ্গা যেন না পায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH